আচ্ছা, এখন আমরা জানবো ক্লাস ডিজাইন গাইডলাইন। আমরা যে ক্লাস বানাবো, রিলেশন করব বা এক্সটেন্ড করব, ইমপ্লিমেন্ট করব, এটার জন্য কিছু গাইডলাইন আছে। মন চাইলো আর দামার দাম খালি লিখলাম আর এক্সটেন্ড করলাম আর ইমপ্লিমেন্ট করলাম, পরে যায় কিন্তু বিপদে পড়বো। এই কারণে একটা সময় যে আমরা ম্যানেজ করতে পারবো না। হ্যাঁ, তো জন্য একটা বেসিক গাইডলাইন আমাদেরকে দিয়েছে। তো বলতেছে ক্লাস ডিজাইন গাইডলাইন আর হেল্পফুল ফর ডিজাইনিং সাউন্ড ক্লাস। সাউন্ড মানে কি জানেন তো? শব্দ। এই সাউন্ডের মানে কিন্তু অনেক ভালো। হ্যাঁ, অনেক সময় বলে যে হি সাউন্ড ইন ইংলিশ, তাহলে সে ইংলিশে দক্ষ, অনেক ভালো। ওকে, সো এই সাউন্ডের মানে এটা। যাই হোক, সো ইউ হ্যাভ লার্ন হাউ টু ডিজাইন ক্লাসেস ফ্রম দ্য preceding two examples and from many other examples in the preceding chapter. আগে থেকে আমরা অনেক কিছু জানছি, এত কিছু কথা মানে এটাই। তো দিস সেকশন সামারাইজ সাম অফ দ্য গাইডলাইন। এবার বলতেছে শর্টকাট করে সারাংশ আকারে আমাদেরকে জানাবে, তাই না? তো প্রথম যে শব্দটা আমরা জানতেছি সেই শব্দটা হচ্ছে কোয়েশন। সো কোয়েশন এটা কি বলছে? আ ক্লাস শুড ডিসক্রাইব আ সিঙ্গেল এন্টিটি অ্যান্ড all the class operation should logically fit together to support coherent purpose. আচ্ছা, প্রথম কথার অর্থ হচ্ছে কি ক্লাসগুলোকে যে আমরা বানাবো এটা একটা সিঙ্গেল এন্টিটি হতে হবে। সিঙ্গেল এন্টিটিতে আসলে মিন করা হইতেছে একটা উদ্দেশ্যকে নিয়ে আপনি বানাবেন। এখন বলতে পারেন স্যার এটা আবার কেমন কথা বলতেছেন? ধরেন আমি একটা ক্লাস বানালাম, যে ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট অ্যান্ড টিচার, এবং এখানে স্টুডেন্টের ডিটেলসও রাখছি আবার টিচারের ডিটেলসও রাখছি। তাইলে ব্যাপারটা কেমন হলো না? সিঙ্গেল এন্টিটি কিন্তু এখানে আর রইল না। সো এইটাই বলতেছে যে আপনারা আসলে সিঙ্গেল এন্টিটিকে চিন্তা করে একটা ক্লাসে ডিজাইন করবেন, এবং বলছে ক্লাসের অপারেশনগুলো এমনভাবে আপনারা লজিক্যালি ফিট করবেন বা এমনভাবে লজিক্যালি লিখবেন যেন একটা ক্লাস আরেকটা ক্লাসকে ক্লাসের পারপাসকে সার্ভ করে। কোহেরেন্ট মানে আসলে পরিপূরক শব্দটা মানে এরকম আর কি। হ্যাঁ, মানে একটার সাথে একটাকে এমনভাবে আপনি অ্যাটাচ মানে বা ডিজাইন করবেন যেন খুব সহজেই তাদের সাথে রিলেশন ক্রিয়েট করা যায়। ওকে, সো ইউ ক্যান ইউজ আ ক্লাস ফর স্টুডেন্ট ফর এক্সাম্পল, বাট ইউ শুড নট কম্বাইন স্টুডেন্ট অ্যান্ড স্টাফ ইন দ্য সেম ক্লাস, বিকজ স্টুডেন্ট অ্যান্ড স্টাফ আর ডিফারেন্ট এন্টিটিস। যেটা আমি একটু আগে বললাম যে স্টুডেন্ট টিচার ডিফারেন্ট এন্টিটিস। তো আপনারা অবশ্যই এটাকে দুইটা চিন্তা করতে হবে, দুইটা সত্তা। ক্লিয়ার? A single entity with many responsibilities can be broken into several classes to separate the responsibilities. এমনও হইতে পারে যে এন্টিটি একটা, কিন্তু ওই একটা এন্টিটির অনেক ধরনের কাজ আছে। যদি ওরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ব্রেকডাউন করব। যেমন স্টুডেন্টস, আমরা যদি আমাদের এখানকার চিন্তা করি তাহলে স্টুডেন্টস বলতে কতগুলো স্টুডেন্টস আছে? জাভার স্টুডেন্ট আছে, পিএইচপি স্টুডেন্ট আছে, নেটওয়ার্ক স্টুডেন্ট আছে। তাইলে বলছে এই ক্ষেত্রে তুমি এইটাকেও ডিভাইড করে ফেলো। তার মানে জাভার স্টুডেন্ট নামে একটা ক্লাস হবে, পিএইচপি স্টুডেন্ট নামে একটা ক্লাস হবে, কারণ তাদের কিন্তু অনেকগুলা কমন ফিচারও আছে, আনকমন ফিচারও অনেকগুলো আছে। সো বলছে দরকার লাগলে এইটাকেও ডিভাইড করে ফেলো। আন্ডারস্ট্যান্ড? তারপরে যেমন এখানে ওরা উদাহরণ দিচ্ছে, যেমন স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বাফার, এগুলো সবগুলো তো স্ট্রিং নিয়েই কাজ করে, কিন্তু তারপরেও ওরা আমাদের জন্য প্রায় 3-4টা ক্লাস বানিয়ে দিচ্ছে বিকজ অফ দিস। কারণ অল্প কিছু পার্থক্য আছে বা অল্প কিছু বিশেষ বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে, যার কারণে বলছে এগুলোকে একসাথে মিস করে দিও না, মিস করে দিলে সর্বনাশ হয়ে যাবে। যেমন একটা ফার্মের ওয়ার্কার বা এমপ্লয়িজ অনেক ধরনের হয় না? ম্যানেজমেন্ট এমপ্লয়ি হয়, তারপর আপনার কি বলে এইচআর এমপ্লয়িজ হয়, সেলস এমপ্লয়িজ হয়, এর অভাব আছে এরকম ডিপার্টমেন্টের। তাহলে বলছে এই ক্ষেত্রে তুমি ডিপার্টমেন্ট ধরে তাদেরকে আলাদা করে দাও, আলাদা এন্টিটি হিসাবে কাউন্ট করো। ক্লিয়ার? এবার আমরা দেখতেছি কনসিস্টেন্সি, মানে একটার পর একটা এইভাবে করবেন। একসাথে সবগুলোকে নিয়ে শুরু করলে হজবরল হয়ে যাবে, এটা নিষেধ করতেছে। যেমন বলতেছে ফলো স্ট্যান্ডার্ড জাভা প্রোগ্রামিং স্টাইল অ্যান্ড নেমিং কনভেনশন, চুজ ইনফরমেটিভ নেম ফর ক্লাসেস, ডেটা ফিল্ডস অ্যান্ড মেথডস। তার মানে এক কথায় বলছে যে ধারাবাহিকতা বা আমাদের যদি কনসিস্টেন্সি মেনটেন করতে হয় তাহলে প্রধান শর্ত হচ্ছে আমাদের যে ক্লাসের নামগুলো আমরা দিব এইগুলা যেন আমরা রুল মেনে দেই।
মন চাইলো ছোট হাতের অক্ষর দিয়ে একটা নাম দিয়ে দিলাম, অথবা আমার বন্ধু একটা আছে সে অনেক, ওর নাম দিয়ে দিলাম। একটা বন্ধু আছে ধরেন কথায় কথা এসান, ওর নাম দিয়ে দিলাম একটা ক্লাসের নাম। এইটা যেন না হয়, রিলেটিভ নাম দিতে হবে। এবং ওই ক্লাসের যে যত ডাটা ফিল্ড থাকবে, ইট মিন যত প্রপার্টি বা যত অ্যাট্রিবিউট এগুলো যতগুলো থাকবে বা যতগুলো স্টেট থাকবে, ওই নামগুলোকেও আপনাকে বলছে মানে মিনিংফুল দিতে। যেমন স্টুডেন্ট নেম, তো আপনি করতেছেন কি, আপনার একটা স্টুডেন্ট আছে, একটা টিচার ক্লাস আছে, একটা স্টাফ ক্লাস আছে, সব জায়গায় আপনি কি করছেন, নেম 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 দিয়ে গেছেন। তো যখন আপনি 3টা ক্লাসকে একসাথে নিয়ে কাজ করতে যাচ্ছেন, তখন কোন নেম যে কার নেম এটা নিয়ে আপনি প্যাচ লাগাই ফেলতেছেন, মানে স্টুডেন্টের নেম না টিচারের নেম না স্টাফের নেম, আপনি ঝামেলা পাকাই ফেলতেছেন। তাহলে আপনি যেটা করতে পারেন, দিতে পারেন এস নেম, টিচারের নামটা হতে পারে টি নেম, স্টাফের নামটা হতে পারে এস টি ধরেন নেম, অথবা স্টুডেন্টের আমরা এস টি দিলাম, টিচার মানে ডিফারেন্ট করতে বলতেছে, মানে মিনিংফুল দিতে বলতেছে। এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, ইভেন তো মেথডের নামগুলো আপনাদেরকে বলছে মিনিংফুল রাখতে, যেই কাজ করবেন ওই কাজের নাম দেবেন। দেখছেন তো মাঝে মাঝে কিন্তু আমি অনেক বড় বড় মেথডের নাম দিচ্ছি না, কেন দিয়েছি? দেওয়ার একটাই উদ্দেশ্য, আমার মেথডের নাম দিয়ে যেন আমি বুঝতে পারি আমার এই মেথড কী কাজ করবে। কারণ মেথডের নাম যদি আমার মন মতো যেটা শব্দ দিয়ে আমি লিখে দিলাম বা হাবিজাবি কিছু একটা লিখে দিলাম, একটা সময় আমি নিজেই কনফিউজড হয়ে যাবো এই মেথডের কাজ যেন কি। তাহলে আবার আমাকে সেই কোডে ফেরত যেতে হবে, ওই কোডে কী লিখা আছে সেটা দেখে আমাকে বুঝতে হবে, ও আচ্ছা এই কোডের তো এই কাজ। ওকে, সো এটা করা যাবে না। A popular style is to place the data declaration before the constructor and place constructor before method. So এই স্টাইলটাও কিন্তু আমি আপনাদেরকে প্রথম থেকেই ফলো করিয়েছিলাম। যেমন এই যে ক্লাসটা দেখেন, আমি মাত্র আজকে যে ক্লাসটা বানিয়েছি, প্রথমে ওরা বলছে কি ডেটা ফিল্ড, তারপর ওরা বলছে কি কনস্ট্রাক্টর, দেন ওরা বলছে আপনার যত মেথড লাগে এবার সেগুলো আপনি লিখবেন। সো এটা একটা স্টাইল, আগে পরে করলে কাজ করবে, কিন্তু বলছে এটা করতে না। তো এই কাজগুলো কেন করবেন না? কারণ আপনার তো টিমে কাজ করবেন, আপনার কোড দেখে আরেকজন কাজ করবে বা আপনার সাথে আরেকজন মানে কন্ট্রিবিউট করবে। তা আপনার কোড যদি সে না বোঝে, তাহলে আপনার সাথে সে কন্ট্রিবিউট কীভাবে করবে? তার মানে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করা উচিত সবারই। তাহলে আপনিও যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেন, সেও যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে, তাহলে কিন্তু আপনাদের কাজের মধ্যে কোলাবোরেশন অনেক ইজি হবে। আর যদি আপনি আপনার মনের মতো লিখেন, সে তার মনের মতো লিখে, একজনের কোড একজনের বোঝা কিন্তু দুঃসাধ্য হয়ে যাবে। তো এবার আমরা জানবো এনক্যাপসুলেশন সম্পর্কে। বলছে আ ক্লাস শুড ইউজ দ্য প্রাইভেট মডিফায়ার টু হাইড ইটস ডেটা ফ্রম direct access by client. This make the class easy to maintain. বলছে provide a getter method only if you want the data field to be readable, and provide the setter method only if you want the data field to be updatable. তার মধ্যে যে যদি আপনি রিড করতে দেন তাহলে গেটার মেথড ইউজ করবেন, যদি আপনি রাইট করতে দেন তাহলে আপনি সেটার মেথড ইউজ করবেন। যদিও আমি একটা কাজ যেটা করি সেটা হচ্ছে দুইটা একসাথে নিয়ে নেই। সো বলছে এটাও আপনি দুইটা একসাথে নেবেন না, দরকার লাগলে নেবেন, তাহলে নেবেন না। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমাদেরকে বলছে ক্ল্যারিটি। এবার বলছে কোহেশন, কনসিস্টেন্সি and encapsulation are good guideline for achieving design clarity. মানে এইগুলা যদি এগুলো যদি আমরা প্রপারলি মানি, তাইলেই আমাদের এটা ক্ল্যারিটি নামে যে ইয়াটা আছে, যে তত্ত্বটা আছে, সেইটাকে ফলো করা হবে। অ্যাডিশনালি এ ক্লাস শুড হ্যাভ আ ক্লিয়ার কন্ট্রাক্ট দ্যাট ইজ ইজি টু এক্সপ্লেইন অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানে বলছে যে ক্লাসটাকে আপনি এমনভাবে তৈরি করেন যেটা আসলে খুব মানে দেখলেই বোঝা যায় যে এটা কার সাথে কাজ করতেছে, এটা কী কাজ করবে। মানে এটার জন্য যেন আপনাকে আবার ডেকে না আমাকে ব্রিফিং শুনতে না হয় যে এটা এই করবে, ওটা ওই করবে, এটা সেই করবে, এমনভাবে বলছে ক্লাস ডিজাইন করতে। আরও বলছে ইউজার ক্যান incorporate classes in many different combination, orders and environment. মানে আমরা এই কাজগুলো করি আর কি, বিভিন্ন উল্টাপাল্টা জিনিসপত্র লিখি। Therefore, you should design a class that impose no restriction on how or when the user can use it. মানে এই ক্ষেত্রে আবার যেটা বলছে, আর একটু মানে এটা মানে বলছে এমনভাবে ক্লাস ডিজাইন করতে যে ইউজার কিভাবে কখন কি দিয়ে ইউজ করবে
সেইটা যেন এটার মধ্যে রেস্ট্রিকশন বা কোনো বাধা ধরার নিয়ম না থাকে। ইট মিনস সোজা সাপটা কথা, এটার কথা হচ্ছে এরকম যে আপনার কোডটাকে আপনি এমনভাবে লিখবেন কোডটা যেন ডাইনামিক হয়, ইউজারের সব ইনপুটে কাজ করবে, ইউজারের সব ক্লিকে মানে সব ধরনের চাহিদা যেন ফুলফিল করতে পারে, এমনভাবে আপনাকে কোড লিখতে বলা হয়েছে। এবং ইউজার ভুল করবে এইটাকে আপনার মাথায় রেখেই কিন্তু আপনি আপনার কোডকে মানে ডিজাইন করবেন। ওকে, ডিজাইন দ্য প্রপার্টিজ ইন আ ওয়ে দ্যাট let the user set them into any order and with any combination of the value, and design method that function independently of their order or occurrence। মানে এক কথা যেটা আমি ওই যেটা বললাম শুরুতে, যে ডাইনামিক এমনভাবে কোড লিখবেন ইউজার যেন বাধ্য না হয় যে এইটা আগে দিতে হবে, এইটা পরে দিতে হবে, ওইটা তারপরে দিতে হবে, এইটা যেন ইউজার যেন এটা বিরক্ত ফিল না করে, এমনভাবে আপনি কোড করবেন। এখন বলতে পারেন স্যার আমাদের তো প্যারামিটার সেট করা থাকে, তো আমাদের যদি প্যারামিটার সেট করা থাকে, ইউজারকে যদি আমরা সুন্দর একটা ফর্ম ডিজাইন করে দিই, ইউজার তখন কিন্তু সে ফর্ম ফিল আপ করতে বাধ্য। কারণ আপনারা যদি এমন একটা প্রোগ্রাম বানায় যে প্রোগ্রামে আমরা ওইরকম ওই যে কনসোলের মধ্যে দেবো, অথবা প্রোগ্রাম রান করলে একটা ব্ল্যাক স্ক্রিন আমাদের সামনে আসবে, এসে ওটার মধ্যে ইনপুট দিতে হবে, তো ইউজার তো এটা আগামাথা কিচ্ছু বুঝবে না, বলছে এই ধরনের কাজ করতে না। Completeness. Classes are designed for use by many different customers. In order to be useful in a wide range of application, a class should provide variety of way for customization through property and method. কিছুই বুঝেন নাই, আরেকটু ক্লিয়ার করি। ওর উদাহরণ দিয়েছে, the string class can contain more than 40 methods that are useful for variety of application। মানে বলছে আপনি যে ক্লাসগুলো বানাবেন ওই ক্লাসগুলোকে এমনভাবে বানাবেন, এমনভাবে মেথড লিখবেন যেন ওইটা দিয়ে ম্যাক্সিমাম পারপাস সার্ভ করা যায়, ওই রিলেটেড ম্যাক্সিমাম পারপাস। কথার কথা আপনি একটা স্টুডেন্ট ক্লাস বানালেন, এখন আমার কোনো কারণে দরকার হলো স্টুডেন্টের বাবার নাম বের করার, এখন আমি না স্টুডেন্টের বাবার নাম বের করার জন্য কোনো মেথডই তৈরি করি নেই, হইলো? বলছে এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। যদিও আপনার মূল অবজেক্ট হচ্ছে এখানে স্টুডেন্ট, তাই কিন্তু স্টুডেন্টের সাথে স্টুডেন্টের বাবার নাম, স্টুডেন্টের মায়ের নাম, স্টুডেন্টের আরও কিছু ইনফরমেশন, এটা কিন্তু আমাদের জন্য অনেক জরুরি। যেমন হচ্ছে সীমান্ত যখন অসুস্থ হয়ে গেছিলো তখন আমি সিস্টেমে ঢুকে সাথে সাথে কিন্তু ওর ফ্যামিলির নাম্বার খুঁজে বের করতে পারছি। এখন যদি এই জিনিসটা নাই থাকতো তাহলে এটা ইনকমপ্লিট সিস্টেম থাকতো না। তো এই জন্যই বলছে সিস্টেমটা যেন অবশ্যই কমপ্লিট হয়, ফুলফিল হয়। ক্লিয়ার? কমপ্লিট মানে যে শেষ করে দিলাম তা কিন্তু না, ফুলফিল হইতে হবে। ইনস্ট্যান্স ভার্সেস স্ট্যাটিক। A variable or method that is dependent on a specific instance of a class must be an instance variable or method. আরো বলি, a variable that is shared by all the instance of the class should be declared static. ওই যে স্ট্যাটিক কথাটা আমরা কোথায় কোথায় ইউজ করবো আপনারা প্রশ্ন করছিলেন, তার অ্যান্সারটা ওরা আমাদেরকে দিতেছে। বলতেছে যদি এমন হয় যে এই ভেরিয়েবলটা সব জায়গায় আপনি শেয়ার করতে চান, সব জায়গায় শেয়ারেবল, ওপেন থাকবে সবার জন্য, ওই সব ক্ষেত্রে আমরা চাইলে এটাকে স্ট্যাটিক করতে পারি, মানে ডিরেক্ট অ্যাক্সেস হবে এটার মধ্যে, কোনো ভ্যারিয়ার থাকবে না। ওই সব ক্ষেত্রে আমরা ইউজ করব স্ট্যাটিক। ফর এক্সাম্পল বলছে আ ভেরিয়েবল নাম্বার অফ অবজেক্ট ইন আ সার্কেল উইথ প্রাইভেট ডেটা ফিল্ড তারপর বলছে is shared by all the object of the circle data classes and therefore is declared static। আচ্ছা অনেক কঠিন কথা বলছে, দরকার নাই। A method that is not dependent on a specific instance should be defined as a static method। তা বলছে কিছু কিছু মেথডকেও চাইলে আমরা স্ট্যাটিক করতে পারি, যে মেথডগুলো আমরা ওই যে সবার সাথে শেয়ার করব এবং কোনো ভ্যারিয়ার থাকবে না, কোনো চেকিং একটু কম থাকবে, এই ধরনের মেথডগুলোকে সচরাচর আমরা স্ট্যাটিক করতে পারি। যেমন আমরা ডাটাবেজের কানেকশনকে ওয়েব অ্যাপ্লিকেশনে যে স্ট্যাটিক করে রাখবো, স্ট্যাটিক করার কারণ আছে কারণ সব চেক তো আমরা ওটা ওখানে করে দিব, ওকে শুধুমাত্র মেথডটাকে ইউজ করতে দিব আমি, কারণ যত প্রপার্টি আছে সব প্রপার্টি ওইখানেই সেট করা থাকবে আমার, ওই প্রপার্টির বাইরে থেকে কাউকে আমি দেখতে দিব না। আচ্ছা এই হচ্ছে ঘটনা এটার। আর এখানে বলছে ইনস্ট্যান্স অ্যান্ড স্ট্যাটিক আর
কি বলছে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা আমরা বলি বাংলায়। A data field or method is either instance or static. ইনস্ট্যান্স বলতে আসলে আমরা যে অবজেক্ট ইউজ করি না, যে as ডট গেট নেম, as ডট সেট নেম, এটাকে কিন্তু মিন করতেছে। হ্যাঁ, আপনারা আবার খুব অবাক হয়েন না। তো বলছে হয় ইনস্ট্যান্স হবে নাইলে স্ট্যাটিক হবে, এই হচ্ছে ঘটনা। আর এটার ভিতরে আমরা যাচ্ছি না। এবার আমরা দেখবো ইনহেরিটেন্স ভার্সেস অ্যাগ্রিগেশন। তো ডিফারেন্স বিটুইন ইনহেরিটেন্স অ্যান্ড অ্যাগ্রিগেশন ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন ইজ এ অ্যান্ড এ হ্যাজ এ রিলেশনশিপ। মানে ইনহেরিটেন্স বলে ইজ এ মানে কি, মানে কি সার্কেল ইজ এ জিওমেট্রি, রেক্ট্যাঙ্গেল ইজ আ জিওমেট্রি। আর যদি অ্যাগ্রিগেশন হয় তাহলে বলবে কার, সরি, যেমন কার বা কার হ্যাজ এ হুইল, বা এই ধরনের রিলেশন করবে। আচ্ছা, ওরা আরও এক্সাম্পল দিচ্ছে, দেখেন বলতেছে অ্যাপল ইজ আ ফ্রুট, দাস you would use inherit to model the relationship between class apple and fruits. A person has name, thus you would use aggregation to model the relationship between class person and name. যেটা আমি বলছি কার অ্যান্ড হুইল, মানে গাড়ির সাথে চাকার অনেক বড় সম্পর্ক আছে না, তাহলে গাড়ির মধ্যে চাকা আছে, কিন্তু গাড়ি ইজ এ চাকা না, তাই তো নাকি? কিন্তু অ্যাপেল ইজ আ ফ্রুট, তাই তো? এইটাই বলছে। সো ইজ এ রিলেশনটা হচ্ছে ইনহেরিটেন্স, হ্যাজ এ রিলেশনটা হচ্ছে অ্যাগ্রিগেশন, মনে থাকবে? তারপর হচ্ছে দেখেন ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাকশন, এটা তো অলরেডি আমরা খুব ভালো জানলাম, মাত্রই জানলাম। তো বলছে বোথ ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাকশন ক্লাস ক্যান বি ইউজ টু স্পেসিফাই কমন বিহেভিয়ার ফর অবজেক্ট, কমন বিহেভিয়ার শেয়ার করার জন্য আমরা করব। হাউ ডু ইউ ডিসাইড ওয়েদার টু ইউজ অ্যান ইন্টারফেস অর আ ক্লাস? এখানে একটা মজা জিনিস আছে। ইন জেনারেল, a strong is a relationship that is clearly described. A parent-child relationship should be modeled using classes. বলছে is a রিলেশনটা, মানে ইনহেরিটেশন যে রিলেশনটা আছে এইটা আমরা ইউজ করব ইন্টারফেস দিয়ে সম্ভবত। আচ্ছা দেখি এখানে কি বলছে। ফর এক্সাম্পল এটা বলছে সিন্স অ্যান অরেঞ্জ ইজ এ ফ্রুট there is a relationship the relationship should be modeled using class inheritance. তার মানে is এর যে রিলেশনটা এটা আমরা করব ইনহেরিটেন্স দিয়ে। আর তা বলছে আ উইক ইজ এ রিলেশনশিপ, a weak as a relationship also known as an is kind of relationship indicate that an object possess certain property. A weak is a relationship can be modeled using interface. মোট কথা ইজ এ রিলেশনশিপটা আমরা ইন্টারফেস দিয়ে করি আর কি। ফর এক্সাম্পল আর অনেক কথা বলছে, যে স্ট্রিং এর মধ্যে যে কম্পারেবলটার পরে অনেক কথা বলছে। এবার ইন্টারফেস বলতে কি বলছে? বলছে ইন্টারফেস আর মোর ফ্লেক্সিবল দ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস বিকজ আ সাব ক্লাস ক্যান এক্সটেন্ড অনলি ওয়ান সুপার ক্লাস বাট ক্যান ইমপ্লিমেন্ট এনি নাম্বার অফ ইন্টারফেস। হাউএভার ইন্টারফেস ক্যান কন্টেন কনক্রিট মেথডস। কনক্রিট মেথড বলতে আসলে ওই যে আমরা যে ফাঁকা ফাঁকা মেথডগুলোকে মিন করতেছি ওইটাকে। সো দ্য ভার্চু অফ ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস ক্যান বি কম্বাইন্ড টু ক্রিয়েটিং অ্যান ইন্টারফেস উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইমপ্লিমেন্ট ইটস। আচ্ছা অনেক কথা বলছে, আমরা পার্থক্যটা একটু আগে দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি আমরা এখানে ইউজ করি মূলত যেটা হবে যে আমরা একটাই মাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে একটা ক্লাসের সাথে এক্সটেন্ড করতে পারবো, কিন্তু ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা আসলে অনেকগুলো ইনহেরিটেন্সকে চাইলে একসাথেই ওই ক্লাসের সাথে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো, যার ফলে আমাদের ওই ক্লাসের ফাংশনালিটি অনেক বেশি বাড়বে একসাথে।